হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্ট বাংলা। আজকে আমি তোমাদের বিএইচইউ 2019-এ লাইফ সায়েন্স মানে জুলজিতে জেনেটিক্স পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো এসছিল সেগুলো আজকে আমি তোমাদের সলভ করাবো। ওকে, চলো তাহলে সলভ করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমাদের। ওকে, তাহলে আজকে আমরা কি সলভ করব। 2019-এ পেট মানে হলো বিএইচইউর যে পোস্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সেখানে জেনেটিক্স থেকে 2019-এ কী কী কোয়েশ্চেন এসেছিল পার্টিকুলারলি সেগুলো কিন্তু আমরা আজকে সলভ করব। চলো, দিস ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। কি বলেছে? দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিস বিটুইন থ্রি জিনস এক্স ওয়াই অ্যান্ড জেড আর আস গিভেন বিলো। বিটুইন এক্স অ্যান্ড ওয়াই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত বলেছে? 10%, y and z is 4%, and x and z the recombination frequency is 6%. Okay, the order of the genes will be, আচ্ছা তাহলে আমাদের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, সেখান থেকে অর্ডার অফ জিন জানতে চেয়েছে। আচ্ছা, এবার আমার একটা কথা বলো তোমরা, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি? হোয়াট ডু ইউ মিন বাই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, বা হোয়াট ক্যান ইউ প্রেডিক্ট, বা what information is hidden behind the recombination frequency? এর পিছনে কি লুকিয়ে আছে, কি বোঝো রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বলতে? দেখো আমি বলছি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে সেটা যেটা আমাকে বোঝায় কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়েছে বিটুইন টু জিনস। এবার ক্রসিং ওভার কখন বেশি হয়? ক্রসিং ওভার তখনই বেশি হয় when two genes are present অ্যাপার্ট ফ্রম ইচ আদার, মানে দুটো জিন্সের মধ্যে যদি ডিস্টেন্স বাড়ে তবে তাদের মধ্যে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বাড়বে। অ্যান্ড ইফ দ্য টু জিন্স আর প্রেজেন্ট as much as nearer to each other, then the recombination frequency or crossover or the chance of crossover is lesser in that case. Okay, তাহলে যদি আমার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বাড়ে সেটা আমাকে কি বোঝাবে? সেটা বোঝাবে আমার হলো ক্রস ওভার বা চান্স অফ ক্রস ওভার সেখানে বেশি। দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বেশি মানেই যে ক্রসিং ওভার হবেই এটা কিন্তু কোথাও বলা নেই, সেখানে ক্রসিং ওভার হতে পারে। আর দুটো জিন যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে ক্রস ওভার হওয়ার চান্স কম। হবে না একদম নয়, কিন্তু বায়োলজিতে কোনো কিছু কিন্তু 100% নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো দেখো তাহলে কি বলেছে। আমার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ গিভেন, ঠিক? আচ্ছা, বিটুইন এক্স অ্যান্ড ওয়াই আমার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত বলেছে? 10%। ওকে, বিটুইন ওয়াই অ্যান্ড জেড দিস রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত? 4%। আচ্ছা, বিটুইন এক্স অ্যান্ড জেড রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ 6%। আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এক্স আর ওয়াই জিন দুটো সবচেয়ে বেশি দূরে প্রেজেন্ট ফ্রম দিস ডেটা। ওকে, কারণ এক্স আর ওয়াই এর মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এবার আমরা অপশানটা দেখি, আমরা হাতে করতে পারি কিন্তু আমাদের কি এমসিকিউ করছি, টাইম কম, আমরা সঙ্গে সঙ্গে অপশান দেখব, এত কিছু লেখারও দরকার নেই, আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে। অ্যাজ ইউ ক্যান লার্ন ইট অর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইন মাচ ইজিয়ার ওয়ে। ওকে, দ্যাটস ওয়াই আই এম রাইটিং দোজ ডেটা হিয়ার। দেখো কি বলেছে, এক্স আর ওয়াই সবচেয়ে দূরে প্রেজেন্ট, আমরা খুঁজবো যে কোথায় কোথায় এক্স আর ওয়াই দূরে প্রেজেন্ট আছে। দেখো মানে সবচেয়ে বেশি দূরে, তাহলে এখানে এক্স আর ওয়াই কাছাকাছি, এটা অ্যান্সার হবে না। এক্স আর ওয়াই দূরে প্রেজেন্ট, অ্যান্সার হতে পারে। জেড আর এক্স, এখানে আবার কি এক্স আর ওয়াই মানে কাছাকাছি প্রেজেন্ট, অ্যান্সার হবে না। এক্স আর ওয়াই কাছাকাছি প্রেজেন্ট, অ্যান্সার হবে না। এক্স আর ওয়াই কাছাকাছি প্রেজেন্ট, অ্যান্সার হবে না। সো অপশান 2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ব্যাস বেরিয়ে গেল, এইভাবেই অ্যান্সার হয়ে যাবে। বাট তোমাদের যদি ম্যাপিং করতে বলে, দেখো কী কী টাইপের ম্যাপিং এখান থেকে পসিবল। তোমাদের যদি ম্যাপিং দিয়ে অপশান আসে তখন তোমরা কি করবে? দিস ক্যান বি ট্রিকি। ওকে, জাস্ট লুক ওভার ইট নাও, জাস্ট লুক আপন ইট হোয়াট আই এম ডুইং হিয়ার। দেখো দেখো আমি এখানে তোমাদের জন্য দু রকমের জিন ম্যাপিং বানাচ্ছি। ওকে, দু রকমের ম্যাপ বানাচ্ছি, তোমরা আমায় বলবে কোন ম্যাপটা কারেক্ট ফর দিস ডাটা। এখান থেকে এটা প্রেডিক্ট করা খুব ইজি যে এক্স আর ওয়াইয়ের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে বেশি। আমি তো এক্স আর ওয়াইকে দুটো
টার্মিনালে পুট করে দিচ্ছি। ওকে, এটা হলো আমার একটা ম্যাপ, এটা আরেকটা ম্যাপ, ঠিক। কি তার মানে এটা আমার হলো ম্যাপ এ অ্যান্ড দিস ইজ ম্যাপ বি। নাও দেখো আমি জেডকে কোথায় পুট করছি, দেখো এখানে আমি জেডকে পুট করছি এক্স এর কাছে, আর এখানে আমি জেডকে পুট করছি ওয়াই এর কাছে বা এক্স থেকে দূরে। এবার তোমরা আমায় বলবে এর মধ্যে কোন ম্যাপটা কারেক্ট, ঠিক আছে, কোন ডেটা থেকে, ফ্রম দিস ডেটা, বলো কি হবে অ্যান্সার। ওকে, তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো, ভেবে নিয়ে অ্যান্সারটা করো, যতক্ষণ অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখে নাও কি বলছে, এক্স আর জেডের মধ্যে কত বলেছে 6%, তার মানে এক্স এর আর ওয়াই আর জেডের মধ্যে 4%, তার মানে এক্স থেকে জেড কিন্তু একটু দূরে দূরে প্রেজেন্ট। ওকে, তার মানে এটাকে আমরা বলতে পারি 6 সেন্টিমর্গ্যান। আমরা সেন্টিমর্গ্যান দিয়ে ইউনিট করি ম্যাপিং ইউনিটের। ওকে, আর এখানে কত বলেছে ওয়াই আর জেডের মধ্যে 4, তার মানে এখানে 4 সেন্টিমর্গ্যান। আর যদি এখানে আসি তাহলে এখানে এক্স আর জেডের মধ্যে কত বলেছে 6 সেন্টিমর্গ্যান, আর এটা কত 4 সেন্টিমর্গ্যান। দেখো এখানে যদি ডেটা তোমাদের এভাবে যদি নাও লেখা থাকে ম্যাপিংটা, কোয়েশ্চেনে ধরো তোমাদের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বলে দেবে, গিয়ে দিয়ে ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস দেবে, তোমাদের জাস্ট কী করতে হবে, জাস্ট ডেটাটা পুট করতে হবে, পুট করে দেখতে হবে যে এখানে কার সাথে ট্যালি করছে। তাহলে বলে এখানে কোনটা রাইট অ্যান্সার, আমি তো এখন ডেটা লিখে দিয়েছি, খুব ইজি হয়ে গেছে। সো অপশান বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেন, এখানে এক্স আর জেড কিন্তু দূরে প্রেজেন্ট, তাই তাদের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ much or is bigger than y and z, because y and z are present close to each other, so that's why recombination frequency between y and z is less than x and z, এটা বেশি। ঠিক আছে, সো অপশান বি ইজ আওয়ার কারেক্ট অপশান। তাহলে আমি এইভাবেও কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। What kind of aneuploid gametes will be generated if meiotic non-disjunction occurs at first division? আচ্ছা, কোন ডিভিশনের সময় বলেছে, ডিউরিং ফার্স্ট ডিভিশন, তার মানে ফার্স্ট মিউটিক ডিভিশন। ঠিক আছে, আর এখানে এন মিনস কি বলেছে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমকে ডিনোট করছে, তার মানে গ্যামেটসের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকবে সেটাকে বোঝাচ্ছে। মানে n+1 মানে কি, কোনো একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে আমার সেখানে ক্রোমোজোম সেট চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু টোটাল ক্রোমোজোম সেট চেঞ্জ হয়নি, পার্টিকুলার কোনো একটা ক্রোমোজোমের ক্ষেত্রে সেখানে ক্রোমোজোমাল অ্যাভারেশন হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা যদি জেনে থাকো অ্যান্সার ওয়েল অ্যান্ড গুড, যদি না জেনে থাকো তোমার জন্য এক্সপ্লেনেশন দেখো। এই আমার নর্মাল কেস, ধরে নাও আমার নীল দিয়ে যেটা করা আছে সেটা হচ্ছে আমার ক্রোমোজোম 1, আর একটা হচ্ছে হলো আমার ক্রোমোজোম 2। ওকে, দেখো দিস ইজ ক্রোমোজোম 1, সাপোজ এই ব্লু ওয়ান ইজ ক্রোমোজোম 1 অ্যান্ড যেটা লাল কালারে করা আছে দিস ইজ ক্রোমোজোম 2। নাও এবারে ক্রোমোজোম 1 আর ক্রোমোজোম 2 আমার মিওসিস 1-এ গেল, অ্যানাফেজ 1-এ এলো, অ্যানাফেজ 1-এ আসার পর কি হবে, এদের অ্যানাফেজিক মুভমেন্ট হবে। এবার ধরে নাও ডিউরিং অ্যানাফেজিক মুভমেন্ট আমার যে ক্রোমোজোম নাম্বার 2 সেখানে কোনো প্রবলেম সৃষ্টি হলো, মানে সেখানে যখন সেখানে যখন আমার ক্রোমোজোমাল যখন পুল হচ্ছে, মানে যখন আমার মাইক্রোটিউবিউলগুলো যখন হলো সেখানে টানছে সেই ক্রোমোজোমগুলোকে টুয়ার্ডস টু অপোজিট পোলস, দেন সেখানে যদি কোনো নন ডিসজাংশন হয় তখন কি হবে, তখন আমার ধরে নাও কোনোভাবে এই লাল ক্রোমোজোমটা আমার এই পোলে না থেকে এখানে এই পোলে থাকার কথা ছিল আমার লাল ক্রোমোজোমটার, এখানে না থেকে এ কোথায় প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আমার নন ডিসজাংশন হয়ে গেছে কোথায়, ডিউরিং মিওসিস 1, তাহলে আমার মিওসিস 1-এর সময় নন ডিসজাংশন অকার্ড। ওকে, এরপরে আমার মিওসিস 2-তে যাবে, সেখানে কি হবে, তাহলে আমার মিওসিস 1 মানে কোনো ক্রোমাটিডের কোনো ডিভিশন হবে না, মানে ক্রোমোজোমগুলো কিন্তু সেন্ট্রোমিয়ার থেকে তখনও আলাদা হয়নি, জাস্ট আমার পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোম নিজের থেকে আলাদা হয়েছে।
এখানে আমার পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোম প্রেজেন্ট ছিল, সেগুলো জাস্ট আলাদা হলো ডিউরিং অ্যানাফেজ 1। এবার এখানে কি হবে, এখানে ক্রোমাটিড ভাঙবে, মানে আমার সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এই পোলটাকে যদি আমি কনসিডার করি, অনলি দিস পোল, এই দিস পোলের ঘটনাটাকে আমরা দেখি, ঠিক আছে। কি হচ্ছে দেখো, তাহলে আমার নীল ক্রোমোজোম আমি কটা পাবো, আমার ফ্রম মানে একটা পোলে কি হবে, একটা, দুটো, তাহলে আমার দুটো নীল ক্রোমোজোম থাকবে, তাই আছে, ঠিক আছে। বাট আমার লাল ক্রোমোজোমের একটা ক্রোমাটিড কোনোভাবে কি আমার এই পোলে থাকার কথা ছিল না, বাট এটা কিন্তু এক্সট্রা প্রেজেন্ট, ঠিক আছে। মানে আমার ক্রোমোজোম, সরি আমি ভুল করেছি একটা, এটাও কিন্তু ক্রোমোজোম 1ই, ওকে। আমরা ডিপ্লয়েড অর্গানিজম তো, সুতরাং আমার একটা ক্রোমোজোমে দুটো পেয়ার প্রেজেন্ট, মানে বোথ ক্রোমোজোম 1। আমি একটাকে নীল দিয়ে দেখিয়েছি, একটাকে লাল দিয়ে দেখিয়েছি। তাহলে দেখো এখানে আমার ক্রোমোজোম 1-এর একটা ক্রোমাটিড কিন্তু আমার এখানে এক্সট্রা চলে এসছে। যেহেতু এক্সট্রা চলে এসছে, তাহলে তাহলে কি হবে, আমার এখানে n+1 কন্ডিশন সৃষ্টি হলো, ঠিক আছে। এটাকে তো n কে বোঝাচ্ছে, দিস ইজ n কন্ডিশন, যে আমার এটা তো আমার এন কন্ডিশন, যে আমার একটা ক্রোমোজোমের থেকে এরকম আলাদা হচ্ছে, ঠিক আছে। ধরে নাও এটা ক্রোমোজোম 1, ওয়ান সেকেন্ড, দিস এ টেকনিক্যাল ইস্যু, ওকে। এবার দেখো, এটা ধরে নাও এইভাবে, এটা ক্রোমোজোম 1 আর এটা ক্রোমোজোম 2, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম 1টা আমার ধরে নাও ঠিকভাবে, এটা আমার ক্রোমোজোম 1, তার মানে দিস ইজ মাই ক্রোমোজোম 1, দিস ইজ ক্রোমোজোম 1, ঠিক। আর দিস ইজ ক্রোমোজোম 2। ছবিটা একটু ভুল আছে, ছবিটায় কিন্তু আমার সেম যে কালার দিয়ে আমার সেম ক্রোমোজোমকে বোঝানো উচিত ছিল, ছবিটায় ভুল আছে, এই জন্যই কিন্তু বোঝানোটাই আমার গুলিয়ে গেছিলো। এটা ঠিক করেনি, ছবিটা কিন্তু সেম ক্রোমোজোমকে সেম কালার দিয়ে দেখানো উচিত ছিল, কারণ এটা হোমোলোগাস পেয়ার। তাহলে আমার এখানে তাহলে আমার এই যে বড় ক্রোমোজোম করে যেটাকে দেখাচ্ছে, তাহলে এটা আমার ক্রোমোজোম পেয়ার 2। বাট আমার ক্রোমোজোম 2 এর কিন্তু বোথ পার্ট, মানে বোথ হোমোলোগাস পেয়ার, মানে বোথ হোমোলোগাস ক্রোমোজোম টোটালটা কিন্তু আমার একটা পোলে চলে গেছে ডিউরিং মিওসিস 1। তার ফলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ক্রোমোজোম 2 এর একটা ক্রোমাটিড এখানে এক্সট্রা প্রেজেন্ট, যার জন্য এখানে আমার n+1 কন্ডিশন আসছে। এবার যেহেতু এখানে n+1 কন্ডিশন আসছে, তাই জন্য কিন্তু আমার এখানে ক্রোমোজোম 2 কিন্তু প্রেজেন্ট নেই, মানে ক্রোমোজোম 2 কিন্তু এখানে থাকবে না, তাই জন্য এখানে আমার কি হচ্ছে, n-1 কন্ডিশন হচ্ছে, ঠিক আছে। দিস মে n-1 কন্ডিশন, ওকে। এবারে দেখো, যদি আমার মিওসিস 2 সময় যদি নন ডিসজাংশন হয়, সেক্ষেত্রে আমার কি হবে, আমার ডিউরিং মিওসিস 2 সেই সময় আমার নন ডিসজাংশন হলে, এটা মিওসিস 1 ছিল, এটা আমার হচ্ছে মিওসিস 2, ওকে। তাহলে আমার মিওসিস 2 সময় যদি আমার নন ডিসজাংশন হয়, তাহলে আমার কি তৈরি হবে, আমার সরি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার মিওসিস 2, দিস ইজ মাই মিওসিস 1, ওকে। তাহলে এখানে মিওসিস 1 কিন্তু পারফেক্ট, এই আমার ক্রোমোজোম 1-এর দুটো পেয়ার, ক্রোমোজোম 2 এর দুটো, মানে হলো হোমোলোগাস ক্রোমোজোম, টোটালটা মিলে একটা হোমোলোগাস ক্রোমোজোম হয়। এখানে কিন্তু ঠিকঠাক সেগ্রিগেশন হয়েছে, দুটো পোলে একটা একটা করে পার্ট গেছে, এখানে কিন্তু সেটা যায়নি ওপরেরটার ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সেটা যায়নি। তাহলে এখানে আমার মিওসিস 1 ইজ পারফেক্ট, বাট মিওসিস 2-তে দেখো এখানে কি হওয়া উচিত ছিল, ঠিক এখান থেকে আমার ভাঙবে জিনিসটা, ঠিক এখান দিয়ে ভেঙে যাবে মিওসিস 2-র সময়। তাহলে আমার হচ্ছে হলো একটা করে ক্রোমাটিড জাস্ট একটা পোলে আসার কথা, বাট এখানে দেখো এখানে কিন্তু আমার সেন্ট্রোমিয়ার থেকে ডিভাইড হলো না। তার ফলে আমার কি কন্ডিশন তৈরি হলো, এখানে n+1,
তাহলে আমার অপোজিট পোলে আমার তাহলে একটা সেখানে আমার ক্রোমোজোমের একটা ডিপ্রিফিউশন তৈরি হচ্ছে, সেটা n-1, বাট এনও পাচ্ছি আমি। কেন? যেহেতু আমার অন্য পোলে, যে পোলে আমার নন ডিসজাংশন হয়নি, সে পোলে কিন্তু নর্মালভাবে সেগ্রিগেশন হয়েছে ডিউরিং মিওসিস টু। তাহলে আমার যদি মিওসিস টুতে নন ডিসজাংশন হয়, তাহলে আমি কী কী ফেনোটাইপ পাবো, মানে কী কী টাইপের গ্যামেট পাবো? n+1, n-1 অ্যান্ড n, মানে নর্মাল, তিনটে টাইপেরই পাবো। বাট যদি আমার শুধু মিওসিস ওয়ানে হয়, তাহলে আমার কি অনলি n+1 টাইপ পাবো অ্যান্ড n-1 টাইপ পাবো। সেখানে কিন্তু কোনো নর্মাল হ্যাপ্লয়েড, শুধু n গ্যামেট কিন্তু সেখানে অ্যাবসেন্ট থাকবে যদি আমার মিওসিস ওয়ানে নন ডিসজাংশন হয়। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, এটাও কিন্তু কোয়েশ্চেনের জায়গা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি? বোথ n+1 and n-1. ওকে, সো অপশান 2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। নাও দিস অলসো আ গুড কোয়েশ্চেন। সিআইবি টেকনিক বা সিএলবি টেকনিক ইন ড্রসোফিলা, সিএলবি টেকনিক ইন ড্রসোফিলা ইজ ইউজ টু ডিটেক্ট, কি ডিটেক্ট করতে ইউজ করা হয়? সেক্স লিঙ্কড রিসেসিভ লিথাল মিউটেশন। ওকে, এই যদি থিওরিটা পড়াই, দেখো থিওরিটা কি বলছে। এটাকে কে আবিষ্কার করেছিল? দিস ওয়াজ ডিসকভার্ড বাই মুলার। কেন? টু সার্চিং আ লিথাল মিউটেশন অন এক্স ক্রোমোজোম ইন ড্রসোফিলা। ওকে, টু সার্চিং আ লিথাল মিউটেশন অন এক্স ক্রোমোজোম ইন ড্রসোফিলা। এটাকে সার্চ করার জন্য মুলার একটা ক্রোমোজোম তৈরি করেছিল, সেই এক্স ক্রোমোজোমটাকে ও কী বলেছিল? সিএলবি। এখানে সি স্ট্যান্ড ফর কি? সি মানে হলো আমার একটা ক্রোমোজোম এমন বানিয়েছি, মানে সেই ক্রোমোজোমটা এমন ক্যারেক্টারাইজ ছিল, তিনটে রকমের ক্যারেক্টারাইজেশন প্রেজেন্ট ছিল ওই এক্স ক্রোমোজোমটায়। ঠিক আছে, ফার্স্ট কি, ওর মধ্যে একটা ইনভার্সন হয়েছিল, যার ফলে যেহেতু ইনভার্সন হয়েছিল, তাই ও কখনোই যখন ওর আরেকটা পেয়ারের সঙ্গে যখন হোমোলোগাস পেয়ার ফর্মেশন করবে, সেজন্য সেখানে কিন্তু কোনোভাবেই ক্রসিং ওভার হতে পারবে না। তাই ডিউ টু ইনভার্সন, সো ওখানে একটা ক্রস ওভার সাপ্রেসার কিন্তু ও তৈরি করে দিয়েছিল মুলার। ঠিক আছে, নেক্সট এল দিয়ে ওখানে একটা লিথাল জিনকেও ঢুকিয়ে দিয়েছিল। নেক্সট বি মিনস ফর, একটা হলো বার আই, যেটা হচ্ছে ডমিনেন্ট একটা ক্যারেক্টার। ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি। সি কি, ক্রোমোজোম হ্যাভিং ইনভার্সন, সো উইল অ্যাক্ট অ্যাজ আ ক্রস ওভার সাপ্রেসার অ্যাজ ইট ক্যান পেয়ার উইথ C+L+B+, মানে আমার যেটা ওয়াইল্ড টাইপের সঙ্গে যখন হলো আমার পেয়ার করতে পারবে না, কান্ট পেয়ার। হ্যাঁ, কেন কি, আমি ওখানে ইনভার্সন ঢুকিয়ে দিয়েছি, তাই ইনভার্সন করার জন্য ও কিন্তু কোনোভাবেই ওর সঙ্গে আর পেয়ার আপ হতে পারবে না। তার ফলে ওখানে একটা কি ফর্মেশন হবে? আমার একটা ক্রস ওভার সাপ্রেসার তৈরি হবে, মানে কোনো ক্রসিং ওভার হবে না, মানে আমি ক্রসিং ওভারকে বন্ধ করে দিচ্ছি। কেন? যদি ক্রসিং ওভার বন্ধ না হয়, তাহলে আমি ঠিক করে আমি ডিটারমাইন করতে পারবো না যে আমার ওই ক্রোমোজোমের মধ্যেই লিথাল মিউটেশন ছিল, নাকি আমার অন্য অন্য মানে বাবার থেকে, বা মানে ধরে নাও আমি ধরছি মায়ের থেকে যে আমার ক্রোমোজোমটা এসেছে তার মধ্যে আমার লিথাল মিউটেশন প্রেজেন্ট ফর আ প্রেজেন্ট। ঠিক আছে, বাট যদি আমি সেখানে একটা ক্রসওভার সাপ্রেশন না দিই, তাহলে আমার তো একটা ড্রসোফিলার মধ্যে আরেকটা ক্রোমোজোম বাবার থেকেও এসছে। তাহলে আমি কী করে বুঝবো যখন যদি ক্রসিং ওভার হয়ে যায় যে আমার সেই ক্রোমোজোমটা মার থেকে এসছে না বাবার থেকে এসছে? সেটা ডিটেক্ট করার জন্যই কিন্তু আমার ক্রসওভার সাপ্রেশন দেওয়া। ঠিক আছে, নেক্সট এল মিনস ফর রিসেসিভ লিথাল অ্যালিল অ্যান্ড ইটস আ ডমিনেন্ট বার আই উইচ ডিটারমাইন্ড বাই বি। ওকে, না ওখানে একটা ক্রস করালো, ও কী করলো, একটা মেল নিল, যে মেলটা কি ওয়াইল্ড টাইপ মেল। ওকে, সেই ওয়াইল্ড টাইপ মেলের সঙ্গে ও একটা হেট্রোজাইগাস ফিমেলের ক্রস করালো, যার একটা স্ট্র্যান্ড, মানে হলো ধরে নাও এটা মায়ের থেকে এসছে, লেটসে, কারণ এই ড্রসোফিলার মধ্যে একটা স্ট্র্যান্ড তো মায়ের থেকে এসছে, একটা বাবার থেকে পেয়েছে ও, স্বাভাবিক, কারণ ও ডিপ্লয়েড। তা ধরে নাও এই স্ট্র্যান্ডটা ও পেয়েছে ফ্রম ইজ মাদার, সাপোজ। তাহলে এই সিএলবিটা যেহেতু যদিও মার থেকে পেয়ে থাকে, তাহলে একটা স্ট্যান্ডের মধ্যে থাকছে হলো আমার সেই মিউটেশনওয়ালা ক্রসওভার সাপ্রেসারওয়ালা এবং বারাইট যুক্ত ক্রোমোজোমটা, আর একটা নর্মাল, তার মানে এটা একটা হেট্রোজাইগাস একটা এক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাই এদের মধ্যে যখন আমার ক্রস করাবে কী কী রকমের আমি অফস্প্রিং পাবো? একটা কি পাবো বলো? একটা তো আমি কিছু নর্মাল পাবো, নর্মালগুলোকে ও নিল না, ও অনলি কোন আমার ফেনোটাইপগুলোকে সিলেক্ট করলো? যারা বাড়াই দেখালো, কারণ বাড়াই ইজ আ ডমিনেন্ট ক্যারেক্টার। সুতরাং ওয়াইল্ড টাইপের ওপরেও যাদের মধ্যে বাড়াই তৈরি হলো, একমাত্র সেইগুলো নিল। কেন? ও সেটা দিয়েই চিনলো যে যাদের মধ্যে বাড়াই আছে আমার সেই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু আমার লিথাল মিউটেশনটা প্রেজেন্ট, CLB। তাহলে বাড়াই আমার একটা বাহ্যিক একটা এক্সপ্রেশন দিল সেই ড্রসোফিলাগুলোর মধ্যে,
সেটা দিয়ে ও সেই ড্রসোফিলাগুলোকে মুলার আইডেন্টিফাই করলো, যেহেতু আমার ক্রসওভার সাপ্রেশনও প্রেজেন্ট, তার মানে আমার এখানে কোনো ক্রসওভার হয়নি, সুতরাং ওই ড্রসোফিলাগুলোই সেই ড্রসোফিলা যার মধ্যে অবশ্যই আরেকটা স্ট্র্যান্ড নর্মাল আছে বলেই কিন্তু আমার এ বেঁচে আছে। ঠিক আছে, এবং এর মধ্যেই আমার সেই কাঙ্ক্ষিত সেই মুলারের যেটা দরকার সেই লিথাল মিউটেশনের জিনটা কিন্তু সেই ড্রসোফিলাগুলোর মধ্যেই প্রেজেন্ট। কেননা ও কি দেখতে চাইছে, যে কোনো লিথাল মিউটেশন থাকা কন্ডিশনে ওকে যদি একটা ফিমেল একটা হলো নর্মাল কোনো একটা মেলের সঙ্গে মেট করানো হয় তাহলে কি পাবে। ঠিক আছে, মানে আদৌ সেই জিনটা হলো মানে সেই ক্রোমোজোমটা মানে সেই অ্যালিলটা আদৌ লিথাল কিনা সেটাও চেক করবে। ঠিক আছে, তাহলে সেটা কেউ বুঝবে কি করে যে লিথাল অ্যালিলটা আগে ফিমেলের মধ্যে এসছে, কারণ এটা হেটেরোজাইগাস কন্ডিশনে বলে তো ও মরেনি, আর লিথাল অ্যালিল সবসময় রিসেসিভ হয়। তার মানে আমার এখানে কি এল প্লাস গ্রেটার দেন টু এল, তাই জন্য ড্রসোফিলাটা মরবে না। আবার কি আমার বি গ্রেটার দেন টু বি প্লাস, এটা আমার বাহ্যিক একটা ফেনোটাইপ দেবে। আবার সি গ্রেটার দেন টু সি প্লাস, তাই জন্য ক্রস ওভার সাপ্রেসার হয়ে থাকবে, মানে কোনো ক্রসিং ওভার হবে না। এটা দেখে ও শুধু সেই ড্রসোফিলাগুলোকে তুলবে যাদের মধ্যে কোনো প্রকারের মিউটেশন মানে যাদের মধ্যে কোনো প্রকারের ক্রসিং ওভার হয়নি, যাদের মধ্যে আমার লিথাল অ্যালিলটা প্রেজেন্ট আছে। ঠিক আছে, কেন তার ফেনোটাইপিক ক্যারেক্টার তার বাহ্যিক প্রকাশ কে বোঝাচ্ছে, বাড়াই বোঝাচ্ছে। এবার ওইগুলোকে কি করলো, এগুলোকে এবার একটা সেকেন্ড ক্রসে এলো, কি করলো, সেই আমার এই F1 বার্ডাই যে ডটারগুলোকে পেলো F1-এ বার্ডাই ডটার, তাদের সঙ্গে কার মেট করালো, একটা নর্মাল মেলের মেট করালো। তাহলে নর্মাল মেলের যখন মেট করালো ও কি দেখলো, যে যে সকল ও দেখলো কি সমস্ত মেলগুলো মরে যাবে একটা টিউবে। হ্যাঁ, অনেকগুলো টিউবের মধ্যে এক্সপেরিমেন্ট করলো, ধরে নাও একটা টিউবে দেখলো এরকম একটা টিউবের মধ্যে এক্সপেরিমেন্ট করাচ্ছে, এই টিউবে দেখলো ও অল ডাই, কোনো ড্রসোফিলা বেঁচে নেই। ঠিক আছে, কেন, কারণ আমি যদি এখানে ক্রস করাই CLB CL প্লাস বি প্লাস, এর সঙ্গে যদি আমি ক্রস করাই একটা নর্মাল সি প্লাস এল প্লাস বি প্লাস বাই ওয়াই, তাহলে আমি কী পাবো এখান থেকে, আমি কি পাবো, এখান থেকে আমি একটা পাবো হচ্ছে হলো CLB বাই সি প্লাস এল প্লাস বি প্লাস। ঠিক, মানে এক রকমের অফস্প্রিং পাবো, মানে সেই বারাইড হেটেরোজাইগোট পাবো আমি, সেগুলো কেউ নেবে না, অনলি মেলগুলোকে দেখবে এবারে যে মেলের মধ্যে এক্সপ্রেশন হচ্ছে কিনা। সি প্লাস এল প্লাস বি প্লাস এগুলো কি মেল, এগুলো কি নর্মাল। ঠিক, ও বুঝে গেল যে এদের মধ্যে কোনো মিউটেশন নেই। নেক্সট আবার একটা কি পাবে, CLB, যেহেতু এখানে মিউটেশন লিথাল অ্যালিল প্রেজেন্ট এবং ওয়াই ক্রোমোজোমে আমার সেই এল এর এগেনস্টে আর একটা কি আমার এল প্লাস গ্রেটার দেন টু এল বলেছিলাম, তাহলে এখানে কোনো এল প্লাস জিন প্রেজেন্ট নেই, তাহলে ও কী যাবে, মরে যাবে। তাহলে যদি মরে যায় তাহলে সেখান থেকে ও তাহলে সেই ড্রসোফিলাগুলোকে নেবে, নিয়ে ওদের যে ক্রোমোজোমে ও ভেবেছে লিথাল অ্যালিল আছে তার জেনোটাইপিং করবে, জেনোটাইপিং করে ও সেই জিনটাকে আলাদা করবে এবং করে দেখবে, করে তাহলে করলে ও বুঝবে যে হ্যাঁ আমার ক্রোমোজোমে আমার এই পজিশনে একটা অ্যালিল প্রেজেন্ট, যেই অ্যালিলটা আমার লিথাল অ্যালিল, যার জন্য কিন্তু আমার এই পপুলেশনটা মরছে, এবং এটা সেক্স লিঙ্কড লিথাল অ্যালিল। কেননা সেক্স লিঙ্ক না হলে কিন্তু শুধু ফিমেলরা মরতো, মানে ফিমেলরাও মরতো, এখানে কিন্তু কোনো ফিমেল মরছে না, কেননা যেহেতু আমার এটা প্রেজেন্ট আছে আমার হলো একটা ফিমেলের মধ্যে, তাই এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখাবে, তাই জন্য কিন্তু ওরা একটা মেলটা মরবে রাদার ফিমেল। ঠিক আছে, এটাই কিন্তু ও প্রুভ করার চেষ্টা করলো। ও আরেকদিকে কি করলো, আরেকদিকে আরও একটা কাজ করলো, এখানে কিছু মেল বেঁচে ছিল, এবার ও দেখার চেষ্টা করলো যে আমি যদি কোনো একটা মিউটাজেন দিই, এটা মেন করার কারণ কি, একটা লিথাল অ্যালিলকে পেলো, ভালো কথা, খুব ভালো কথা। এবারে ও একটা মিউটাজেন দিল, মিউটাজেন হচ্ছে যে হচ্ছে মিউটেশন তৈরি করতে পারে। তাহলে যে আমার এল অ্যালিল, সেই এল অ্যালিলের একটা ফিমেলের ক্ষেত্রে যদি এবার আমি ধরে নাও আমি এবারে মিউটেশন দিচ্ছি, এই যে আমার ফিমেলটা ছিল
এই ফিমেলটার ওপরে আমি একটা মিউটেশন দিচ্ছি, এটা এটা একটা ফিমেল ছিল, এই ফিমেলটার ওপরে আমি এক্স রে দিলাম। তারপরও কি দেখলো, ও জানে না কি হয়েছে, এই এক্স রে এফেক্ট দেখবে, ও আগে দেখে নিয়েছে, ও আগে কি রেজাল্ট দেখেছে যে আমার ফিমেলরা ভিয়াবল, কিছু মেল আমার মরে যাচ্ছে, কিছু মেল আমার বেঁচে থাকছে, ঠিক আছে, মানে কিছু ভায়োলে সব মেল মরে যাচ্ছে, কিছু ভায়োলে সব মেল বেঁচে থাকছে। তার মানে আমার যে ফিমেলটাকে ও তুলেছিল সেখান থেকে, তার মধ্যে একটা অ্যালিল, মানে তার মধ্যে ওই লিথাল অ্যালিলের এগেনস্টে যে ডমিনেন্ট অ্যালিল সেটা প্রেজেন্ট, তাই জন্য ওই ফিমেলটা মরছে না, মানে এই F1 ফিমেলটা মরছে না এই কারণে, ঠিক। এবার ও এক্স রে দিল, ও এক্স রে দিয়ে মিউটেশন ইন্ডিউস করতে চাইলো সেই অ্যালিলটাতে, যেই অ্যালিলটার জন্য এই F1 ফিমেলরা মরছিল না, মানে একটা মিউটেজেন, তাহলে সেখানে কোনো মিউটেশন তৈরি করতে পারছে কিনা তার এফেক্টও দেখতে চাইছে মুলার। এবারে তাহলে কি হলো, ও জানে না কি ফেনোটাইপ হয়েছে, মানে কি জেনোটাইপ হলো। এবার ধরে নাও এই যে একটা ফিমেল, এখান থেকে যে ফিমেলটা হলো, আমি ওর জেনোটাইপ লিখছি না, এর সঙ্গে ও ক্রস করালো একটা মেলের। কীরকম মেলের ক্রস করালো দেখো, একটা নর্মাল মেলের ক্রস করালো, ঠিক, একটা নর্মাল মেল ক্রস করালো, C+L+B+, ওকে, এর ক্রস করালো। নাও এই ক্রস করে ও ফেনোটাইপ কী রকমের ও অবজারভেশন পেলো দেখো, অল মেল ডাই, অল মেল, আগে কিন্তু ফিউমেল বেঁচে ছিল, অল মেল ডাই, তাহলে অল মেল মরে যাচ্ছে, তার মানে এখান থেকে ও কী ভাবলো, ওর মাথায় কী আসার কথা, তার মানে এখানে এই মেলগুলো যে বেঁচে থাকছিল, কারণ এখানে L+ প্রেজেন্ট ছিল, তাহলে কোনোভাবে এই L+টাও কনভার্টেড হয়েছে ইনটু LA, মানে লিথাল অ্যালিলে, তাহলে কী করে এই L+টা লিথাল অ্যালিলে কনভার্টেড হতে পারে, তার মানে এই L+টা তখনই আমার লিথাল অ্যালিলে কনভার্টেড হবে, এক্ষেত্রে হবে যেহেতু আমি এখানে কী দিচ্ছি, এক্স রে দিচ্ছি, তার মানে এই এক্স রে প্রেজেন্টে কিন্তু এই L+ অ্যালিল ইজ কনভার্টেড ইনটু L অ্যালিল, যার জন্য কিন্তু অল মেল ডাই হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু কোনো মিউটোজেনের এফেক্টও কিন্তু আমার CLB মেথড দিয়ে স্টাডি করা পসিবল। এইভাবে কিন্তু জিনিসটা মুলার করেছিল, এবং এটা খুব ভালো একটা এক্সপেরিমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, যেটা কিন্তু বোঝার আছে, অনেকেই এটা ঠিক করে বোঝে না, ঠিক আছে। দেখো অল মেল ডাই, দুরকম ফেনোটাইপেরই অল মেল ডাই, এখানে এম বলতে কী বোঝাচ্ছে, মিউটেশন ক্রিয়েট হয়েছে কোথায়, আমার সেই এল অ্যালিলটাতে, যেটা আমি এখানে বোঝালাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরোটা, এবং পুরোটা তোমরা টুকে নিও, লিখে নিও খাতায়। এই আমি ক্রসটা তোমাদের জন্য জুম করে দিলাম, দেখে নাও ক্রসটা, যেটা আমি বোঝালাম পুরোটা সেটাও লিখে নিও, দেখে নাও, ঠিক আছে। তাহলে আমরা কি ডিটেক্ট করি, সেক্স লিঙ্কড রিসেসিভ লিথাল মিউটেশন প্রেজেন্ট আছে কি নেই, তাই তো, সেটাই তো আমরা ডিটেক্ট করলাম, সেক্স লিঙ্কড রিসেসিভ লিথাল মিউটেশন প্রেজেন্ট আছে কি নেই, ঠিক আছে। আর কেন করি, যে পরে আবার কোনো মিউটেশন দিলে তার উপর এফেক্ট কী পাবো না সেইগুলো দেখার জন্য, এটা কিন্তু সিএলবি সিস্টেমের একটা সিগনিফিকেন্স। চলো এবার দেখে নাও পুরোটা, ওকে, লিখে নাও পুরোটা লিখে নিও, আমি রেখে দিচ্ছি, তোমরা পজ করে করে কিন্তু পুরোটা লিখে নেবে, হ্যাঁ, ঠিক আছে, আশা করি ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছ, ইট ইজ ভিজিবল নাও, ওকে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই, খুব ভালো করে বুঝিয়ে দিলাম কিন্তু। নাও, আর রিকম্বিনেশন ইভেন্ট ইন ব্যাকটেরিয়া ইনভলভিং টেম্পারেট ফাজ ল্যামডা, আচ্ছা ল্যামডা ফাজ প্রেজেন্ট অকার্স ডিউরিং, আচ্ছা ব্যাকটেরিয়ার মধ্যে ল্যামডা ফাজ গিয়ে রিকম্বিনেশন করাচ্ছে, মানে ল্যামডা ফাজের প্রেজেন্সে রিকম্বিনেশন হচ্ছে, কোন ক্ষেত্রে হয়, ল্যামডা ফাজ কোথায় কাজ করে, ফাজ কখন কাজ করে, ডিউরিং ট্রান্সডাকশন। কী রকমের ট্রান্সডাকশন, টেম্পারেট ফাজ মানে কি, আমাদের দু রকমের ফাজ হয় আমরা জানি, একটা হচ্ছে আমাদের ভিরুলেন্ট ফাজ, যার এক্সাম্পল হচ্ছে ধরে নাও T2, যেগুলো গিয়ে কী করায়, আমার লাইটিক সাইকেল করায়, ডিরেক্ট লাইটিক সাইকেল, এরা কিন্তু কোনো রকমের লাইসোজেনি সাইকেলে ঢোকায় না, এরা যায় গিয়ে হোস্টকে কিল করে নিজেদের প্রোজেনিকে বা অফস্প্রিংকে বাইরে বের করিয়ে আনে, ডিরেক্ট লাইসিস হয়। বাট টেম্পারেট ফাজরা কী করে, একটা প্রোফাজ স্টেজে যায়,
যদি তারা সেরকম এনভায়রনমেন্ট পায়, তারা একটা প্রোফাজ স্টেজে যায়, এবং এই প্রোফাজ স্টেজে যাওয়ার পরে ওরা লাইসোজেনি করে, এবং এই যখন আবার কি আমার এনভায়রনমেন্ট সুইটেবল থাকে না, বাট যখন আবার এনভায়রনমেন্ট সুইটেবল হয়ে যায় তখন আবার লাইসোজেনি ভেঙে, এই প্রোফ্যাজকে ভেঙে তখন ওরা আবার লাইটিক সাইকেলে ঢোকে। ঠিক আছে, লাইটিক সাইকেলে আবার কিন্তু এন্টার করে। তার মানে এটা কখন হয় তাহলে, প্রোফ্যাজ কখন আমরা দেখতে পাই, কী রকমের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, স্পেশালাইজ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। জেনারেলাইজ ট্রানজ্যাকশনে কি, জাস্ট একটা হলো আমার ফাজের ডিএনএ ঢুকে সেলকে, তার মধ্যে তারা হলো নিজের নাম্বার বাড়ায়, রেপ্লিকেশন করে, তারপরে হলো সেলকে, ফোর্স সেলকে সেখানে বাস্ট করিয়ে বাইরে তাদের অফস্প্রিংকে বা ফাজের যে নাম্বার ইনক্রিজ করে বাইরে বের করে আনে। বাট স্পেশালাইজ ট্রানজ্যাকশানে আমরা কি দেখতে পাই, আমরা একটা প্রোফেজ একটা কন্ডিশন দেখতে পাই। সুতরাং এর অ্যান্সার কী হবে, প্রোফেজ। তোমরা কিন্তু ইন ডিটেলসে ট্রান্সডাকশান, ট্রান্সফরমেশন অ্যান্ড কনজুগেশন, এই তিনটে যে হরাইজন্টাল জিন ট্রান্সফার, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বেসিকগুলো কিন্তু তোমাদের দেখে নিতেই হবে, একদম বেসিক থেকে কোয়েশ্চেন আসে। অত জিনের নাম হ্যান ত্যান এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তোমাকে, ঠিক আছে। একমাত্র বেসিক এবং কনসেপচুয়াল জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। যেমন এটা কিন্তু একদম কনসেপচুয়াল জায়গা, যে প্রোফাজ কে তৈরি করে, ডিউরিং স্পেশালাইজ ট্রানজাকশন তৈরি হয়। কেন তৈরি হয়, কারণ ওখানে যে জিনটা থাকে সেখানে সেরকম সেই এনভায়রনমেন্ট পায় বলে সেই স্পেশালাইজ ট্রানজাকশন, সেই জন্যই আমরা বলছি যে একটা পার্টিকুলার জিনের ক্ষেত্রে হয়। জেনারেলাইজ ট্রানজাকশন কিন্তু যে কোনো জিনের জন্য হয়, যে কোনো জিন ভেতরে ইনসার্ট করিয়ে দেয়, বাট স্পেশালাইজ ট্রানজাকশন একটা পার্টিকুলার জিনকেই ইনসার্ট করায়, তাই জন্য ওখানে স্পেশাল অ্যাটাচমেন্ট সাইট থাকে, তাই জন্য সে প্রোফেসে যেতে পারে। এগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। নাও ইন দ্য অ্যালিলিক ডিস্ট্রিবিউশন অফ আ গিভেন জিন ইন আ পপুলেশন, এ 60%-এ আছে, মানে আমার ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল বলে দিয়েছে, এ অ্যালিল কত বলেছে 60%, ওকে। আর হলো ফ্রিকোয়েন্সি অফ স্মল এ অ্যালিল মানে রিসেসিভ, সেটা কত বলেছে আমার 40%, ওকে। তার মানে এটার আমার যদি হলো আমি ফ্রিকোয়েন্সি লিখি, এটা তো পার্সেন্টেজে ছিল, আমি যদি ফ্রিকোয়েন্সি লিখি কত হবে 60/100 মানে 0.6, অ্যান্ড দিস ইজ 0.4, ওকে। তাই আমাকে কী বার করতে বলেছে, জেনোটাইপিক ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে, এ আচ্ছা ওকে। চলো তাহলে আমি কী বার করবো, আমরা পি স্কোয়ার এ ইস টু 2pq এ ইস টু কিউ স্কোয়ার এ, এটাই তো আমরা বার করব, ঠিক। তাহলে আমরা পি স্কোয়ারে আমরা কত পাবো, 0.6 হোল স্কোয়ার ইস টু 2 ইন্টু 0.6 ইন্টু 0.4 ইন্টু মানে ইস টু কিউ স্কোয়ার মানে 0.4 হোল স্কোয়ার, ঠিক আছে। নাও কত পাবো আমরা এখানে 0.36 ইস টু 4 6 24, 24 দুগুণে 48, 0.48 ইস টু 0.16, ওকে। তাহলে আমরা যদি কাটাকাটি, আমরা যদি এটাকে যদি হলো কাটাকুটি করি কত হবে, 12 দিয়ে কাটলে যদি 4 দিয়ে কাটি, এখানে হচ্ছে হলো 0.9, মানে হলো 1.2, আর এটা হচ্ছে 1.6, সরি 4 এটা 0.4, তার মানে আমরা যদি এটা রেশিও করি কত হবে 9:12:4, ঠিক আছে। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি 9:12:4, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো? চলো, একদম একটা ইজি কোয়েশ্চেন ছিল এটা। আমার কোথাকার কোয়েশ্চেন ছিল, ফ্রম দিস কোয়েশ্চেন ইজ ফ্রম হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, আই মিন পপুলেশন জেনেটিক্স থেকে। এইটা কিন্তু কমন কোয়েশ্চেন, এটা এটা হলো পপুলেশন জেনেটিক্সের কোয়েশ্চেন, এটা ইভলিউশনের আন্ডারেও তুমি বলতে পারো, জেনেটিক্সের আন্ডারেও বলতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। ইফ আ ডাইহাইব্রিড টেস্ট ক্রস yields 4:2:2:4 রেশিও, দেন ইট ইন্ডিকেটস। আচ্ছা, ডাইহাইব্রিড টেস্ট ক্রস করছি, দেখো রেশিওটা একটা কিন্তু অনেক কিছু বলছে আমাদের, 4:2:2:4 ডাইহাইব্রিড টেস্ট ক্রস করে আমি এরকম একটা রেশিও পাচ্ছি। নর্মালি ডাইহাইব্রিড টেস্ট ক্রস করলে আমরা কীরকম রেশিও পাই,
আর আর ওয়াই ওয়াই ক্রস উইথ আর আর ওয়াই ওয়াই, এই যদি ক্রসটা করি আমরা কী রেশিও পাই? 1:1:1:1, তাই তো? আমরা এরকম রেশিও পাই। বাট এখানে দেখো আমার কি হচ্ছে, এখানে আমি এটাকে যদি সিম্পলিফাইও করি কত পাবো? 2:1:1:2। তাহলে এখানে কার কার নাম্বার বাড়ছে দেখো, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমার কিন্তু প্যারেন্টাল প্রোজেনির নাম্বারটা বাড়ছে। এই লাস্টের দুটোকে আমরা প্যারেন্টাল প্রোজেনি বলি তো, মানে প্যারেন্টাল প্রোজেনির সংখ্যা তো বোঝা যাচ্ছে, যেমন 9:3:3:1। এই ওয়ানটা কি? ডোয়ার্ফটাকে বোঝায় একদম, মানে ডোয়ার্ফ বলতে একদম যেটা হলো আমার রিসেসিভ, যেটা এটা অল রিসেসিভ সেটাকে বোঝায়। আর এই অল রিসেসিভটার নাম্বার এখানে বেড়ে যাচ্ছে, মানে আমি এটার সঙ্গে এটার প্যারিটি বলছি। এই ওয়ানটা তো সেই ওয়ানটাকেই বোঝায়, এটা অল রিসেসিভ। তাহলে এটাকে যদি তাই হয়, তাহলে এই ক্ষেত্রেও আমরা কি বলতে পারি? এই টুটা কি বোঝাচ্ছে? এই টুটা তার মানে সেটাকে বোঝাচ্ছে যেটা আমার হলো অল রিসেসিভ, সেটাকে বোঝাচ্ছে। এখানে অল রিসেসিভের আমার রেশিও বাড়ছে, তার মানে আমার প্যারেন্টাল প্রোজেনি বাড়ছে। এবারে প্যারেন্টাল প্রোজেনি তখনই বাড়তে পারে যদি আমার সেখানে লিঙ্কেজ থাকে, মানে লিঙ্কেজ প্রেজেন্ট থাকলে আমার রিকম্বিনেন্ট যে প্রোজেনি, নাম্বার অফ রিকম্বিনেন্ট প্রোজেনি কমে যাবে। তাহলে নাম্বার অফ রিকম্বিনেন্ট প্রোজেনির নাম্বার যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কাদের সংখ্যা বাড়বে? প্যারেন্টাল যে পপুলেশন বা প্যারেন্টাল যে পপুলেশন তাদের নাম্বার কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে? তাহলে প্যারেন্টাল পপুলেশনের নাম্বার যদি ইনক্রিজ করে, তাহলে আমরা সেখান থেকে কি আমরা ইন্টারফেয়ার করতে পারি বা কি আমরা ইনফারেন্স টানতে পারি? আমরা টানতে পারি কি, যে সেখানে লিঙ্কেজ প্রেজেন্ট। এটা কিন্তু ভুল ধারণা যে লিঙ্কেজ থাকলে রিকম্বিনেশন হবে না। লিঙ্কেজ থাকলেও রিকম্বিনেশন হতে পারে, বাট যদি লিঙ্কেজ প্রেজেন্ট থাকে তাহলে নাম্বার অফ প্যারেন্টাল প্রোজেনি সেটা ইনক্রিজ করবে। তার মানে যদি লিঙ্কেজ প্রেজেন্ট থাকে, তার মানে নাম্বার অফ প্যারেন্টাল প্রোজেনি উইল ইনক্রিজড। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট বা ইনফরমেশান যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখো এটাকে। এটা দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন সলভ হবে, তোমাদের নেটেও অনেক কোয়েশ্চেন সলভ হবে এটাতে। ঠিক আছে? আর লিঙ্কেজ মানে এই নয় যে রিকম্বিনেশন থাকবে না, রিকম্বিনেশন অলসো মে প্রেজেন্ট, রিকম্বিনেশন মে অকার লিঙ্কেজের ক্ষেত্রেও। ঠিক আছে? বাট আমার একটাই জিনিস হয়, নাম্বার অফ প্যারেন্টাল প্রোজেনি ইনক্রিজ হয়। হ্যাঁ, রিকম্বিনেশন একদম কখন হবে না? যদি 100% আমার যদি লিঙ্কেজ থাকে, দেন আমার কি নো রিকম্বিনেশন, সেটা আমরা বলতে পারি। বাট আমরা এখানে কোথাও বলেনি এই কোশ্চেনে বা এই অপশানগুলোর মধ্যে যে 100% লিঙ্কেজ। দেখো অ্যান্সারগুলো পড়ি, অপশানগুলো কি বলেছে। টু জিনস আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টিং, না ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্ট হওয়া মানেই সেখানে আমার কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার হওয়া মানে সেখানে আমার রিকম্বিনেশন হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে কি হয়? ক্রসিং ওভার হয়। তাই ক্রসিং ওভার হয় মানে সেখানে রিকম্বিনেশন হয়। দ্য অ্যালিলস অফ আ জিন ইজ সেগ্রিগেটেড, তাই জন্য এই রেশিওটা আমরা বলতে পারি না। এটা তাই জন্য এই রেশিও আমরা বলতে পারি না। সেগ্রিগেশন তো আমাদের ইসের ক্ষেত্রে হয়, ল অফ সেগ্রিগেশন তো আমার মেন্ডেলের ল। তাহলে তো আমার মেন্ডেলের ল ফলো করতো। আর একটা জিনিস, লিঙ্কেজ যদি হয় তাহলে কিন্তু মেন্ডেলিয়ান ল ফলো হবে না। মেন্ডেল রেশিও উইল নট অবজার্ভড। ওকে, মেন্ডেলের রেশিও কিন্তু আমরা দেখতে পাবো না যদি আমার কি হয়, যদি আমার লিঙ্কেজ যদি প্রেজেন্ট থাকে। এটাও কিন্তু মনে রাখতে হবে। তার মানে ইফ লিঙ্কেজ যদি প্রেজেন্ট থাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেল রেশিও উইল নট অবজার্ভড। অ্যান্ড তার সঙ্গে ইম্পর্টেন্ট কি, লিঙ্কেজ থাকলে রিকম্বিনেশন মে অকার, বাট নাম্বার অফ প্যারেন্টাল প্রোজেনি উইল ইনক্রিজ। কেন? আমার লিঙ্কেজ আছে মানে সেখানে আমার রিকম্বিনেন্ট যে প্রোজেনি তাদের নাম্বার ডিক্রিজ করবে। ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। চলো তাহলে নেক্সট অপশানটা পড়ি এবারে কি বলেছে। টু জিনস আর লিঙ্কড, ইয়েস ইট মে বি,
টু জিন্সের ওয়াই লিঙ্কড কখনোই নয়। তাহলে এখানে আমার এখান থেকে একটাই অপশান আমাদের আসছে টু জিন্সের লিঙ্কড, এবং মেবি না টু জিন্স লিঙ্কড হলেই কিন্তু আমার মেন্ডেলিয়ান ফ্রিকোয়েন্সি থেকে সেটা আলাদা হবে, নাহলে আমরা কী পেতাম এখানে? তাহলে তো আমরা এখানে 1:1:1:1 পেতাম, এটা তো আমরা পাচ্ছি না। তার মানে মেন্ডেলিয়ান রেশিও থেকে আলাদা হচ্ছে, মেন্ডেলিয়ান রেশিও থেকে আলাদা হচ্ছে, প্যারেন্টাল প্রোজেনির নাম্বার পাচ্ছে, বোথ যে আমি তোমাদের যে ক্রাইটেরিয়া বললাম বোথ আর ফুলফিলিং হেয়ার, তার মানে দুটো জিন লিঙ্কড। এইভাবে কিন্তু এটাকে অ্যানালাইজ করতে হবে। খুব ভালো জিনিস শেখালাম, সেটা কিন্তু ভালো করে শিখো, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। নাও, জেনেটিক্যালি ডিজিজ ফাদার ম্যারিজ উইথ আ নর্মাল উম্যান। ওকে, একটা জেনেটিক্যাল ডিজিজড ফাদার ম্যারি করছে একটা নর্মাল উম্যানকে। ওকে, এই হচ্ছে কি ডিজিজড। দিস কাপল হ্যাজ টু কেরিয়ার গার্লস। আচ্ছা, এদের মধ্যে প্রজনীগুলোকে দেখি কি বলেছে। দুটো গার্ল আছে, বোথ আর কেরিয়ার। নাও 5 নর্মাল সন্স। ওকে, সব কি নর্মাল, কেরিয়ারও নয়, পুরোপুরি নর্মাল সন্স। ইট মে বি হুইচ টাইপ অফ জেনেটিক ডিজিজ। ওকে, দেখো একটা প্যাটার্ন কিন্তু এখান থেকে খুব স্পষ্ট। বাবা ডিজিজ মানে মেয়ে কেরিয়ার, মানে বাবার থেকে মেয়ের কাছে আসছে। তার মানে এখানে কী রকমের প্যাটার্ন লক্ষ্য করছি আমরা? ক্রিস ক্রস। ওকে, এখানে কি হচ্ছে? তার মানে এখানে আমার ক্রিস ক্রস ইনহেরিটেন্স হচ্ছে, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। আরও ভাবো, মা বলেছিল নর্মাল, তার মানে বোথ প্লাস, তার মানে এখানে বাবার হলো ধরে নাও ডিজিজড আছে, এক্স ডিজিজড ওয়াই, ছেলেদের কাছে কোনটা আসবে? ওয়াই জিনটা আসবে, মার কাছ থেকে নর্মাল এক্স আসবে। তার মানে কি সব কটা ছেলে কিন্তু নর্মাল হবে, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজ এক্সটাই আসবে, আর এখান থেকে একটা এক্স আসবে। তার মানে এটা ক্যারিয়ার হবে সবাই, ঠিক? তার মানে এখানে কী রকমের আমরা দেখতে পাচ্ছি? সেক্স লিঙ্ক ডিজিজ। ওকে, চলো, সোজা কোয়েশ্চেন ছিল, একটু ভাবলেই এগুলোর অ্যান্সার হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখি কী বলছে। ক্যাটস ক্রাই সিনড্রোম ইন হিউম্যান ইজ কজড বাই। ইনফরমেশান জানতে হবে, না জানলে এর অ্যান্সার হবে না। কেন? এটা কেন হয়? 5p ডিলিশন। তাই জন্য কী হয় আমাদের? ক্যাটস ক্রাই সিনড্রোম, লস অফ হাফ অফ দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম পি। পি আর্মকে আমরা কি বলি? শর্ট আর্ম। পি হচ্ছে আমাদের শর্ট আর্ম, আর কিউ হচ্ছে হলো আমাদের লং আর্ম। ওকে, এর সঙ্গে আমরা জানবো অ্যাঞ্জেলম্যান ডিজিজ। কোথায় হয় এটা? এটা হয় হলো 15, এটা কখন হয়? এটা হচ্ছে হলো হয় আমাদের 15q ডিলিশন। ওকে, 15q ডিলিশন ইন কেস অফ ফিমেল, কারণ এঞ্জেল কারা হয়? এঞ্জেল হয় মেয়েরা, তাই জন্য 15q ডিলিশনে হয়। ঠিক সেমই এর উল্টোটা হচ্ছে প্রেডার উইলি সিনড্রোম। এই প্রেডার উইলি সিনড্রোম হয় হচ্ছিল, এটা হয় 15q ডিলিশন, বাট ইন কেস অফ মেলস। এদেরও কিন্তু ইম্পর্টেন্ট, আর এরা কিন্তু আমাদের জিনোমিক ইমপ্রিন্টিংয়ের সঙ্গে এরা কিন্তু যুক্ত। জিনোমিক ইমপ্রিন্টিং দেখা যায় কিন্তু এই দুটো জিনে, তাই এদের ডিলিশনের জন্য যে ডিজিজটা হয় সেটা হচ্ছে এই দুটো। ঠিক আছে, এখানে ছেলেদের ক্ষেত্রে 15q যে জিনটাকে কোড করে, এটা হচ্ছে IGF জিন। এটা পড়ে নেবে ডিটেলসে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জিনোমিক ইমপ্রিন্টিং কী করে হয় 15qর ক্ষেত্রে, এবং সেগুলোর অভাবে কীভাবে অ্যাঞ্জেলম্যান অ্যান্ড প্রেডারউইলি হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানার জন্য, এটা কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, এখানে ক্রাইডু চ্যাটের আমার হলো এটা দেওয়া আছে, দেখে নিও। নাম্বার 5-এর ডিলিশন হয় 5p'র ডিউ টু মোনোজোমি অর পার্শিয়াল মোনোজোমি। ওকে, চলো। ওকে, সো এই কটাই কোয়েশ্চেন ছিল। সো থ্যাঙ্কস ফর টুডে।
আশা করি যেভাবে বললাম বা যেভাবে বোঝালাম তোমাদের ভালো লেগেছে। শুধুমাত্র ওই কোশ্চেনে ওই ছবিটা ভুল ছিল, তাই জন্য প্রথমে আমার একটু বলতে দেরি লাগছিল। সরি ফর দ্যাট অ্যান্ড সরি ফর দিস ইনকনভিনিয়েন্স, যে তোমাদের একটু টাইম আমি নষ্ট করলাম। বাট তোমাদের কিন্তু অনেক ভালো ভালো ইনফরমেশান আমি দিলাম, অনেক ভালো করে বোঝালাম কিভাবে হলো আমার সিএলপি ক্রোমোজোমের যে ইম্পর্টেন্স, এটা আশা করি তোমরা এতদিন বিএসসির সময় অনেকেই ভালো করে বুঝতে পারোনি, এটা আমার গ্যারেন্টি তোমরা বুঝতে পারোনি। সেটা কিন্তু তোমাদের আমি ইন ডিটেলস ভালো করে বোঝালাম যে সিএলবি যে এক্স ক্রোমোজোম সেটা কেন তৈরি করা হয়, তার ইম্পর্টেন্স কী, সেটা কিসে কাজে লাগে, কেন মুলার সেটা তৈরি করেছিল। সো যদি তোমাদের পুরোটা মিলিয়ে এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে অবশ্যই, যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনও, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। আর তোমাদের বন্ধুদের মধ্যে এই লেকচারটা শেয়ার করে দাও, যাতে তারাও তোমার সাথে সাথে শিখতে পারে। কেন জ্ঞান কিন্তু যদি শেয়ার করো তবেই কিন্তু জ্ঞান বাড়ে, এটাই কিন্তু বলা হয়। ঠিক আছে, নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রেখে কিন্তু কোনো জ্ঞান বাড়ে না। সো থ্যাংকস ফর টুডে অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।